দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আয়ের পর্দায় সালাম স্টিল স্ট্রেট কাটের আয়োজনের সাথে আছি দীপ্তি চৌধুরী। আজকে আমার সঙ্গে প্রশ্ন উত্তর পর্বে অতিথি হয়েছেন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আওয়াল মিন্টু। আসসালামু আলাইকুম, স্বাগতম স্যার। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, সরাসরি প্রশ্নে যেতে চাই। আমরা দেখেছি যে বিগত সময়ে একটা শাসন ব্যবস্থাকে স্বৈরাচারী করে তুলতে ব্যবসায়ীদের একটা বড় ভূমিকা রয়েছে বলে অনেক বিশেষজ্ঞরা মনে করেন, এবং আমরা দেখেছি 5ই আগস্টের আগে জুলাই আন্দোলন চলাকালীন সময়েও ব্যবসায়ীরা প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছে গিয়ে সমাবেশ করে বলেছেন তাকে টিকিয়ে রাখতে তারা কিভাবে কাজ করবেন। আপনি একজন ব্যবসায়ী এবং পাশাপাশি একজন রাজনীতিবিদ, আপনি কি মনে করেন আসলে এই দুটো পরিচয় ব্যালেন্স করার প্রয়োজনীয়তা কি, বা কিভাবে ব্যালেন্স করা যায়? আপনি কিভাবে ব্যালেন্স করেন এই দুই ভূমিকায় নিজেকে? প্রথম কথা হলো, যেই সেন্সে বাংলাদেশে আমরা রাজনীতি বা রাজনীতিবিদ বলি এখন, ওই অর্থে এটার ঘাটতি দেখা দিয়েছে এখন। আবার যে অর্থে আমরা মানুষকে ব্যবসায়ী বলি, তারও একটা ঘাটতি দেখতে পাচ্ছি আমি। এটা গত 10-12 বছরে এটা আরও পরিপূর্ণতা লাভ করছে। এখানে একটা জিনিস আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে, সেটা হলো রাজনীতি এবং অর্থনীতি, এই দুটাকে কোনো সমাজে আলাদা করে দেখা যায় না। রাজনীতি এবং অর্থনীতি একটা সমাজের দুটি অঙ্গ। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। যদি রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়, তখন সেখানে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হয়। আর অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে যখন ব্যবসা বাণিজ্য বাড়ে, বিনিয়োগ বৃদ্ধি হয়, কর্মসংস্থান বাড়ে, তখন ওই অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে যেটা হচ্ছে যে সেটা হলো এটা দুটা ভাগে বিভক্ত হয়ে গেছে এখন। একটা গোষ্ঠী দাঁড়াইছে, এটাকে আমি বলি স্বার্থান্বেষী গোষ্ঠী আপনি বলতে পারেন। সেটা হলো যে প্রত্যেকটা সেক্টরে একটা রাজনীতিবিদ, আমাদের ব্যবসায় নামক একটা গোষ্ঠী, এবং আমাদের দেশের আমলারা। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। এরা একত্র গিয়ে নিজেদের একটা গোষ্ঠী তৈরি করছেন, যেই গোষ্ঠী রাষ্ট্রের প্রতিটি খাতকে নিজেদের কবজা নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে এখানে আর কাউ মানে এমন রুলস রেগুলেশন তারা বানাইছে, যার ফলে রাষ্ট্রের ভবিষ্যৎ উন্নয়নের পরিবর্তে এই গোষ্ঠী নিজেদের স্বার্থকে উদ্ধার করছে। এটা সমাধান কোথায় স্যার? এটা সমাধান প্রথমে একটা দরকার, সেটা হলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আপনাকে শক্তিশালী করতে হবে, যেটা এখন একদমই দুর্বল এবং ভঙ্গুর। এবং সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো আছে আমাদের, ধরেন পাবলিক সার্ভিস কমিশন, এটা কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সেখানে যা দেখেন হয় এই দল বা ওই দল। আপনি ইলেকশন কমিশনে যান, সেটা হলো সাংবিধানিক প্রতিষ্ঠান। যারা আসে তারা কিন্তু রাষ্ট্র এবং জনগণকে সেবার পরিবর্তে তারা একটা গোষ্ঠীকে সেবা দান করে। এখন প্রশ্ন যেটা হইল, প্রতিটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত কিন্তু জনকল্যাণে, জনগণের টাকায় পরিচালিত। জনগণ তার থেকে সেবা এবং সুযোগ পাওয়ার কথা, সেটার পরিবর্তে জনগণের পরিবর্তে এই রাষ্ট্রীয় সেবাগুলা কোনো না কোনোভাবে কুক্ষিগত করা হয়েছে, যেটাকে আমি কবজায় বললাম একটু আগে, একটা গোষ্ঠী কর্তৃক। এই প্রতিষ্ঠানগুলোকে সক্ষম করলেই তাহলে একটা প্রতিষ্ঠান আর একটা প্রতিষ্ঠানকে বাধা দিতে পারে। এখন মনে করেন সরকারের এক্সিকিউটিভ ব্রাঞ্চ, যেটা সরকার বলি আমরা, সেই ব্রাঞ্চ যদি কোনো অন্যায় করে, কোনো অবিচার করে, সেটাকে বাধা দেওয়ার দুটা প্রতিষ্ঠান আছে। একটা হলো আমাদের পার্লামেন্ট, আর একটা হলো আমাদের জুডিশিয়ারি, বিচার বিভাগ। তো আমরা গত 15 বছরে কী দেখছি, বিচার বিভাগ
এবং পার্লামেন্টকেও সরকারের যেই এক্সিকিউটিভ ব্রাঞ্চ, প্রশাসনিক ব্রাঞ্চ, তারা কিন্তু নিজের কবজা নিয়ে গেছে। আর একই সাথে শাসনের যে দুটো অঙ্গ, একটা হলো রাজনীতিক আর একটা হলো আমলাতান্ত্রিক, আমলারাও চলে গেছে রাজনীতিবিদের কবজায়। তো সেজন্য যখন একটা রাষ্ট্রে প্রতিষ্ঠানগুলো যখন তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে না, একটা রাষ্ট্রে যখন এগুলি একীভূত হয়ে যায়, তখন তারা জনকল্যাণের পরিবর্তে জনগণের দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান, জনগণের টাকায় পরিচালিত প্রতিষ্ঠান, এগুলি সব কাজ করে একটা স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্য, অল্প কিছু লোক। তাতে সমাজে বহুমাত্রিক সমস্যার সৃষ্টি হয়। ধরেন আয়ের বৈষম্য বেড়ে যায়, সম্পদের বৈষম্য বেড়ে যায়, লেখাপড়াতেও বৈষম্য বেড়ে যায়, এই স্বাস্থ্যতেও বৈষম্য বেড়ে যায়। তো এগুলি দূর করা তো একদিনে হবে না, সেজন্য আপনাদের দরকার এমন এক ধরনের রাজনীতি। তবে এটুকু বলতে পারি যে যদি আপনাকে এই সব বৈষম্য দূর করতে হয়, সমাজের সমস্যাগুলো সমাধান করতে হয়, তাহলে আপনাকে অবশ্যই একটা গণতান্ত্রিক সরকার দরকার। অবশ্যই স্যার। স্যার, আমাদের মতো দেশে গণতন্ত্র চর্চা মানে তো রাজনৈতিক দল কোনো একজন প্রার্থী দেবেন এবং জনগণ তার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবেন। কিন্তু আমরা বর্তমানে দেখি যে রাজনীতিতে এত টাকার লেনদেন হয়ে গেছে এবং অনেক সময় দলীয়ভাবে অভিযোগ করা হয় যে নমিনেশন আসলে এমন মানুষকে দেয়া হয় যার অনেক টাকা আছে। এবং এই সময় যখন সংস্কার বলেছে, অনেকে বলেছে ব্যবসায়ীরা কেন আসলে রাজনীতি করবেন, রাজনীতি অন্য একটা জিনিস, তাকে একেবারে ত্যাগী হয়ে দেশের জন্য নিবেদিত হতে হবে। এই বিষয়ে স্যার আপনার মতামত কি? ৮০ দশকের মাঝামাঝি থেকে আরম্ভ করে যত ইলেকশন বাংলাদেশে হয়েছে ১৯৯১ বছরের আগে ধরেন, স্পেশালি স্থানীয় সরকার বলেন বা জাতীয় সংসদের ইলেকশন বলেন, এই যখন ইলেকশনগুলো আসতো তখন যাদের কাছে টাকা ছিল, এটা ব্যবসায়ী বলেন না, ব্যবসায়ী ছাড়া অনেকের কাছে টাকা আছে, এই তারা টাকা নিয়ে আপনার এই ভোট কিনা বলেন, ওই কেন্দ্র দখল বলেন, ওই যারা ভোট গণনা করবে সেই ওই রিটার্নিং অফিসারকে কিনা বলেন, এটা ওরা কিনে ফেলতে ওদেরকে মনে করেন। এখন যে টাকাটা দিচ্ছে সে দেখলো যে ভাই আমার টাকা নিয়ে মিন্টু সাহেব কেন্দ্র দখল করে ভোট কিনে তারপরে আপনার ওই যে মারামারি করে, তো আমার ওনাকে টাকা দেওয়া দরকার কি? আমি আমার টাকা দিয়ে আমি কেন্দ্র দখল করব, আমি নমিনেশন কিনবো, আমি কেন্দ্র দখল করব, আমি ঘোষণা করাই দেবো আমার নামে। যার ফলে এটার একটা উল্টা হয়ে গেছে। যে রাজনীতিবিদরা ছিল এখানে 1970 সনে বা 80 সনে, সেই ধরনের রাজনীতিবিদ তো এখন নাই। আপনি বললে তো একদিনে তৈরি হবে না এটা। তো যদি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি আমরা, যদি একটা ভালো নির্বাচিত সরকার আমরা প্রতিষ্ঠা করতে পারি, যে নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, তাহলে কিন্তু আপনার এই পরিবর্তনগুলো যেটাগুলো দরকার, বাংলাদেশের সামাজিক পরিবর্তন দরকার, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর যে পরিবর্তন দরকার, এই পরিবর্তনগুলো একমাত্র সম্ভব যদি আমরা এই রাজনীতিতে একটা আমূল পরিবর্তন। রাজনৈতিক দলগুলোর মধ্যে কেমন পরিবর্তন আনা দরকার মনে করেন? আদৌ কি দরকার নাকি নেই? রাজনৈতিক দলের দুটো ইস্যু, একটা হলো নিজেদের নিজেদের আমি বলি যে ইন্টারনাল ইস্যু। অনেকে বলে আমাদের ইন্টারনালি রাজনীতিতে কোনো দলের ভিতরে কোনো ডেমোক্রেসি নেই। আমি অন্যটার কথা জানি না, তবে আমি যেই দলে আমি এখন আমি আসি, সেই দলে কিন্তু যথাসাধ্য চেষ্টা চালানো হচ্ছে যেন আমাদের একদম ইউনিয়ন কমিটি থেকে আরম্ভ করে উপরস্তরে উপজেলা এবং জেলা কমিটিগুলোতে যেন একটা পরিবর্তন আসে, এটা গণতান্ত্রিক চর্চা সৃষ্টি করা যায়। কারণ আমি প্র্যাকটিক্যালি এটা জানি। কতটা সক্ষম হচ্ছেন আপনারা? অনেক সময় দেখি আপনারা একেবারে জনাব তারেক রহমানের পক্ষ থেকেও তিনি শুরু থেকে খুবই সুন্দর কথা বলছেন, কিন্তু তারপরেও চাঁদাবাজি, দখলদারি এইসব আসলে হচ্ছে, অনেক সময় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আপনারা আবার বরখাস্তও করছেন, আবার হয়তো তারা দলে চলে আসছে। কতটা সফল হয়েছেন আপনারা সেই স্বপ্নের দিকে, সংস্কারের দিকে? আমি মনে করি ইন্টারনাল যদি আপনি ধরেন,
মানে নিজেদের দলের ভিতরে আমি মনে করি ভালোই আগাচ্ছি আমরা, কারণ আমরা এখন প্রায় উপজেলাতেই আমরা একটা নির্বাচনের মাধ্যমে অন্তত প্রেসিডেন্ট এবং সদস্য সচিব বা সেক্রেটারিকে আমরা নির্বাচনের মাধ্যমেও করার চেষ্টা করতেছি। এখন আসেন আপনি দেশের গণতন্ত্র, দেশের গণতন্ত্র আনার তো প্রথম প্রাথমিক যেটা সেটা হলো আপনাকে সরকার বা প্রতিনিধির মাধ্যমে নির্বাচন করার জন্য আপনাকে নির্বাচনের মাধ্যমে আসতে হবে। সেটা ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আপনি উপজেলা চেয়ারম্যান বলেন, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ডিস্ট্রিক্ট কাউন্সিলের চেয়ারম্যান বলেন, অ্যান্ড শেষে দেশের প্রধানমন্ত্রী ধরেন। এখন আমি যদি গণতান্ত্রিক নির্বাচিত হইও কিন্তু আমরা স্বৈরাচারী কায়দার দেশ চালাইতে পারেন, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনি আলাপ আলোচনার মাধ্যমে দেশের ভবিষ্যতে যে ধরেন একটা আইন আপনি পাশ করবেন সংসদে, সেটা যদি আপনি একতরফা করেন সেটা তো গণতন্ত্র হইল না। সেটা নিয়ম হচ্ছে আপনি বিরোধী দলের সাথে আলাপ আলোচনা করে তর্ক বিতর্ক আলাপ আলোচনা সমালোচনা ইত্যাদির পরে আপনাকে একটা আপস্তফা করতে হবে। যেই আপস্তফার মাধ্যমে আপনার এমন একটা আইন আপনি প্রবর্তন করবেন বা পাশ করবেন যে আইন মানুষের জন্য ইম্পর্টেন্ট, যে আইন মানুষের কাছে অ্যাকসেপ্টেবল হবে। এখন আপনি একচেটি একটা আইন করলেন, যেমন মনে করেন ওই গত সংসদে পাশ করছে যে ওই ইলেকট্রিসিটির লাইসেন্স দেন কোনো একটা পাওয়ার প্ল্যান্টের কোনো টেন্ডার ছাড়া দিতে পারেন, আপনার ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। তো এই ধরনের আইন যদি একটা সংসদ বানায় তাহলে সেটা তো জনগণের কল্যাণে কাজ করবে। মানে অ্যাক্টিভ বিরোধী দল না থাকলে তো আসলে ওই কথাগুলো আসে না, বিভিন্ন দলের প্রতিনিধি না থাকলে। বিরোধী দল তখনই আসবে যখন নির্বাচন হবে, গণতন্ত্র আসবে না। গণতন্ত্র আসবে কিভাবে এটা তো বুঝতে হবে। গণতন্ত্র আসবে তখনই, বিরোধী দল তখনই আসবে যদি দেশে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য এবং প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন আপনি অনুষ্ঠিত করতে পারেন, তাহলে আপনি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন। তো তারপরে গণতন্ত্রের আরো বহু মাত্রিক চর্চা আছে, যেটা বললে তো অনেক সময় লাগবে, অত দরকার নাই। বাট প্রাথমিক যেটা দেখুন, মানুষ ৮,০০০ বছর ধরে চেষ্টা করে, যে চেষ্টা করছে সামাজিক উন্নয়নের জন্য, এই শাসন ব্যবস্থা উন্নয়নের জন্য, তার ভিতরে একটা মাত্র হাতিয়ার সবচেয়ে প্রবিধানযোগ্য এই ৮,০০০ বছরের আবিষ্কারের ভিতরে সামাজিক, সেটা হলো নির্বাচন। কারণ এই নির্বাচনের মাধ্যমে যদি আপনি সরকার গঠন করতে পারেন তাহলে তাদেরকে আপনি দায়ী করতে পারেন, যে কোনো ভুল কাজের জন্য হোক, খারাপ কাজের জন্য হোক। আর নির্বাচন ছাড়া যদি কেউ সরকারে থাকে তাদের কারো কাছে কোনো দায়বদ্ধতা নেই, যেটা আমরা দেখেছি বিগত সময়ে। যদি একটুখানি নিজেদেরকে জাজ করতে বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমানে সবচেয়ে শক্তিশালী দিক কোনটি, বা আপনাদের শক্তি কি এবং আপনাদের দুর্বলতা কি? শুনেন, বিএনপি একটা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপির একটাই শক্তি থাকা উচিত, শক্তি, সেটা হলো জনগণের সমর্থন। আমি মনে করি সেটাই আমাদের বড় শক্তি, জনগণের সমর্থন আমাদের বড় শক্তি। আর দুর্বলতা? আর আমি তো কোনো দুর্বলতা দেখি না। আমি মনে করি আমাদের নেতৃত্ব ঠিক আছে। মেইন দুর্বলতা আসে নেতৃত্ব থেকে, যদি প্রপার নেতৃত্ব না থাকে। আপনি কি আমাদের দলের কোনো পর্যায়ে কোনো নেতা বা কর্মীর কাছে শুনছেন যে আমরা স্ট্যান্ডিং কমিটি ঠিক মতো মানি না, আমরা এই নেতাদের মানি না? বা বলে না, কিন্তু কাজে মাঝে মাঝে করে। কাজে তো সেটা হলো যে একটা লোক যখন একটা রাজনীতি করে, যেমন আমি ধরেন, আমি তো শুধু বিএনপি না, আমিও আমারও তো একটা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, চারিত্রিক দুর্বলতা আছে, বা আমার সক্ষমতা আছে। তো আমি যতই বিএনপি করি, আমি যদি একটা কাজ করি সেটার জন্য আপনি বিএনপিকে দায়ী করতে পারবেন না। আমি ইন্ডিভিজুয়াল একটা খারাপ কাজ করছি, একটা অন্যায় কাজ করছি, একটা মানে বেআইনি কাজ করছি, সেজন্য আপনি আমাকে দায়ী করতে পারেন। এটা তো এখানে তো তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা খারাপ কাজ করেছে তাদের জন্য কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে দায়ী করা যায় না বলছেন? বিএনপি তো আওয়ামী লীগের নিষিদ্ধ করতে বলছে এরকম কোনো জিনিস আমার জানা নেই। অতএব একটা রাজনৈতিক দল আপনি নিষিদ্ধ কেন করবেন? তাহলে কার্যক্রম যে স্থগিত আছে এই ব্যাপারটা কিভাবে দেখছেন? এটা তো বিএনপি করে নাই,
অতএব এটার উত্তর আমার কাছে নাই। আমি না, আপনি কিভাবে দেখছেন আসলে ব্যাপারটাকে? ধরেন না, করেছে সরকার। আমি একটা ভাবে দেখি, প্রত্যেক মানুষের স্বাধীনতা আছে, প্রত্যেক মানুষের তারা যেন ইচ্ছা অনুযায়ী তার যেই আদর্শ সে বিশ্বাস করে সেই আদর্শ অনুযায়ী যদি কোনো রাজনৈতিক দল থাকে সেই রাজনৈতিক দলে সে জয়েন করা এবং সেই রাজনৈতিক দলের সাথে কর্মকাণ্ড পরিচালনা করা। অতএব কোনো দল নিষিদ্ধ করার কোনো ক্ষমতা রাজনৈতিকভাবে কারো থাকা উচিত না। এক। 2 নম্বর হলো, হ্যাঁ, একটা সত্য কথা আপনাকে বুঝতে হবে, যারা অন্যায় করছে, যারা অত্যাচার করছে, যারা চুরি করছে, যারা দুর্নীতি করছে, তাদেরকে তো আপনি ছেড়ে দিতে পারবেন না, যেই দলেরও হোক, সেটা বিএনপির হোক, আওয়ামী লীগের হোক বা অন্য দলেরও হোক। তো আমি মনে করি যারা অন্যায় করছে, অবিচার করছে, দুর্নীতি করছে, দেশের রাষ্ট্রের সম্পদ লুণ্ঠন করছে, তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। ব্যক্তি হিসেবে? ব্যক্তি, আচ্ছা, পার্টি তো কোনো অন্যায় করে না, ব্যক্তি অন্যায় করছে। ওকে ওকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে নেই, আসলে জনগণের কাছে সরাসরি নেই, তিনি ভার্চুয়ালি অ্যাক্টিভ রয়েছেন। আপনি আমাদের পেছনে কথা হচ্ছিল যে অনেক বেশি যে প্রশ্নের সম্মুখীন হন যে কবে আসলে জনাব তারেক রহমান দেশে আসবেন। তো এই প্রশ্ন আসলে আমি করছি না, যেহেতু আপনি ক্লান্ত উত্তর দিতে দিতে। তবে আমি বলতে চাই যে তিনি দেশের বাইরে থাকা থেকে একটুখানি নেতৃত্বে বা কন্ট্রোলে একটুখানি সমস্যা হচ্ছে, বা জনগণও একটুখানি বিভ্রান্ত হয়ে আছে বলে মনে করেন? যে কবে আসবেন, আদৌ আসবেন কিনা, তিনি কেন আসছেন না? জনাব তারেক রহমান অবশ্যই দেশে আসবেন। এখন আপনি যদি বলেন যে দিনক্ষণ বলেন, আমি তো বলতে পারবো না এখন। কিন্তু জনাব তারেক রহমান সাহেব আল্লাহ জানে কখন ঘুম থেকে উঠে, আমি দেখি লন্ডনে যখন আমাদের এখানে যখন 2টা বাজে, তখন লন্ডনে বাজার কথা মনে করেন হয়তো 6টা, 7টা, 5টা, যাই বাজুক, উনি তখন থেকে পুরো দিনই তো আমি দেখি এখানে স্কাইপে মিটিং করতেছে, ওখানে মিটিং করতেছে, ওখানে মিটিং করতেছে। উনি তখন তো উনি আমার কাছে মনে হয় 24 ঘন্টায় ব্যস্ত আছে। উনি বাংলাদেশের সাথে, বাংলাদেশের জনগণের সাথে, বিশেষ করে আমাদের পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সাথে উনি প্রতিদিন প্রতিনিয়ত অব্যাহতভাবে উনি কিন্তু যোগাযোগে আছেন এবং ওদেরকে নির্দেশনা দিচ্ছেন। এখন ওনার আসার ব্যাপারটা তো আপনি বললেন, আসার ব্যাপারটা উনি দিনক্ষণ ঠিক করবেন। উনিও চায় বাংলাদেশে আসছে, আমরাও চাই উনি বাংলাদেশে আসুক। তো এটার ভিতরে কোনো সমস্যা নেই। সমস্যাটা হলো যে দিনক্ষণ ঠিক করা, সেটার জন্য তো বিভিন্ন দলের ইস্যু তো আছে, এগুলি ঠিক করে উনি সহসাই হয়তো একটা সিদ্ধান্ত দেবেন। 1996 সালের নির্বাচনে আপনি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পক্ষে কাজ করেছেন, সেখান থেকে আপনার সরে আসার কারণটা আসলে? শুনেন, আমি মনে করি যে আওয়ামী লীগ যেভাবে একটা দেশে গণতান্ত্রিক চর্চা করার কথা, ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করার কথা, দুর্নীতি নিয়ন্ত্রণ করার কথা, সেটার থেকে সরে গেছে। তখন আমাদের বিএনপি নেত্রী আমাকে বলছে যে আপনি যদি বিএনপিতে আসেন তাহলে আমরা খুশি হব। এর বাইরে এমন কিছু নাই। এমন না যে শুধু ওনাদের খুশি করার জন্য গেছেন। না, খুশি ওইভাবে না। একটা তো ছোট একটা তো এখানে একটা সামাজিক ব্যাপার আছে। এখন এটা বললে তো আবার সবাই মনে করবো কি, আপনি তো জানেন বেগম খালেদা জিয়ার দেশ কোথায়। ওনার বাড়ি ফেনী, আমার বাড়িও ফেনী। কথা বলছি তো, এটা তো একটা এফেক্ট আছে, এটা তো আপনি বাদ দিতে পারবেন না। ও এলাকার বোন বলে। কিন্তু একটা জিনিস, এটা কিন্তু সত্য, যতদিন আমি আগের মানে আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম, আমি কিন্তু কোনোদিন বেগম জিয়া বলতে পারবেন, মানে বিএনপি বলতে পারবেন না যে বেগম জিয়ার সাথে আমার দেখা হয়নি। আমি কিন্তু নিত্যনিয়ত আমি আমাদের নেত্রীর সাথেও কিন্তু আমি এখানে আসে দেখা করতে হবে, এবং এটা আমাদের দুই নেত্রীই জানতো। সত্য কথা বলতে কি, ইট ইজ নট দ্যাট আমি লুকাই এখানে আসতাম। তাহলে কি এই দলে আসার পরে শেখ হাসিনার সঙ্গেও যোগাযোগ থেকেছে এরকম? হ্যাঁ, বলছিল। আমি তো, আপনি তো ধরেন একটা উদাহরণ দিই পাবলিকলি, 24শে আগস্ট বা আগস্ট মাসের যেই ওই গ্রেনেড হামলা হইল, ওই সপ্তাহে তো আমি 10 দিনের ভিতরে অন্তত 7 বার
দোনোজনের কাছে গেছি। দেশে শান্তি শৃঙ্খলা কোনো দিনও ব্যাঘাত না ঘটে। আর তো এটা তো মানে এখানে আওয়ামী লীগ বিএনপির ইস্যু নাই, এখানে একটা দেশেরও তো ইস্যু আছে। বিগত 15-16 বছরও এরকম যোগাযোগ ছিল না, এর বিগত এই জিনিসটাই তো আমাদের দেশে এখন চলে গেছে। এখন তো আপনার সামাজিক সমস্যাকে আপনি নিয়ে আসছেন রাজনীতিতে। এখন ধরেন এই কারো বিয়েতে যাওয়া হয়তো মুশকিল, এখন বন্ধু বান্ধবের ছেলে মেয়েদের বিয়ে ওখানে যাওয়া মুশকিল। আবার অনেকে তো বলে যে ভেতরে ভেতরে বড় বড় নেতারা বিয়ে শাদী সবই খালা খালু, খালা হচ্ছে আওয়ামী লীগের, খালু হচ্ছে বিএনপি, এরকম করে রেখেছে বাংলাদেশে। আর সাধারণ জনগণ গিয়ে বা সাধারণ নেতা কর্মীরা আসলে নির্যাতনের শিকার হন। এই বিষয়ে কি বলবেন? রাজনীতি, আপনি যখন রাজনীতি করবেন, রাজনীতি অন্য রাজনীতি যারা করবে সে আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। তাকে যদি আমরা ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। আপনার রাজনৈতিক শত্রু হিসাবে গণ্য করেন, তাহলে কিন্তু ওই সমাজের উন্নয়ন কোনোদিন হবে না। এখন আপনি আমাকে দেখলে যদি কোন যে এ তো টাইটি পরে ঘুরতেছে, এ তো বিএনপি করে, এর সাথে কথা বলা যায়, এটা কোনো কথা হইল? তো আপনি যদি সব কিছুতে যদি আপনি দল টানেন, রাজনীতি টানেন, তাহলে সেই দেশ কোনো কালে কোনো দিন অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে না, ঠিক মতো অর্থনৈতিক উন্নয়নও হবে না, মানুষের জীবনমানও উন্নয়ন হবে না। একদম এই জায়গাটাতে আমি আসতে যাচ্ছি। আপনি এফবিসিসিআই এর নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন। এই ব্যবসায়িক সংগঠন বাংলাদেশের সবচেয়ে বড়। ব্যবসায়ীরা যাতে যে কোনো রাজনৈতিক সরকারের আমলে একেবারে অবাধভাবে নিজেদের ব্যবসা করতে পারেন, কোনো সিন্ডিকেটে যাতে আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড আটকে না যায়, সেই জন্য আসলে যদি বিএনপি ক্ষমতায় আসে বা দায়িত্বে আসে, আপনারা আসলে কি ব্যবস্থা নেবেন? বা আপনি ধরেন বিএনপি ক্ষমতায় না আসলেও আপনারা আসলে কেমন ব্যবস্থা চান ব্যবসায়ীর জন্য, যেখানে আসলে রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে আটকে ফেলা হবে না? একটাই এটার জন্য, সেটা হলো যে আপনি যেটা আপনাকে একদম প্রথম শুরু করছে, রাজনীতি দেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে করে যারা অর্থনীতিতে জড়িত, দেশের উৎপাদনে জড়িত, দেশের জন্য সম্পদ সৃষ্টিতে জড়িত, তারা যেন অন্যায়ভাবে দেশের সম্পদ লুণ্ঠন করতে না পারে। আর যেই সম্পদ সৃষ্টি হবে, সম্পদ তো এমনি এমনি সৃষ্টি হয় না। আপনার ধরেন একটা যদি আমরা যেরকম বলি জিডিপি বলি, জিডিপি মানেটা কি? একবার ভেরি সিম্পল। এটা হলো আপনার টোটাল কত খরচ করলেন, সরকার কত খরচ করলো এই বছর, জনগণ কত খরচ করলো, দেশে কি ইনভেস্টমেন্ট হলো, আর একটা হলো কত আপনি এক্সপোর্ট করলেন, ওর থেকে যদি ইম্পোর্ট বাদ দেন যেটা থাকে, সেটা ইকুয়াল টু হলো আপনার দেশের জিডিপি। তো জিডিপি যদি আপনি প্রবৃদ্ধি বাড়াতে চান, তাহলে রাজনীতি অর্থনীতিকে মানে জিডিপির বাড়ানোর সাথে সাথে যদি আপনি মানুষের জীবনমান উন্নয়ন করতে চান, যেটা সচরাচর আমরা বলি অর্থনৈতিক উন্নয়ন। সো অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন কিন্তু এক জিনিস না। অর্থনৈতিক প্রবৃদ্ধি হলো মোট উৎপাদন বাড়ানো, আর অর্থনৈতিক উন্নয়ন হলো মানুষের জীবনমান উন্নয়ন করা। ধরেন, তো অর্থনৈতিক প্রবৃদ্ধি মানে হলো আপনি দেশের জন্য সম্পদ সৃষ্টি করতেছেন। তো দেশের জন্য যখন আপনি সম্পদ সৃষ্টি করেন, সেই সম্পদ বিলি বন্টনের দায়িত্ব কার? এটা কি ব্যবসায়ীদের? সেই বিলি বন্টনের দায়িত্ব হলো রাজনীতিবিদদের, রাজনীতির। অতএব এই রাজনীতিবিদ যদি আপনি ঠিক করতে হয় রাজনীতি, তাহলে আপনাকে গণতান্ত্রিক চর্চা আসতে হইব। গণতন্ত্রের প্রাথমিক হলো অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দেশে একটা রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা, যে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। সামগ্রিক দেশ নিয়ে অনেক কথা হলো, শেষ দুইটা প্রশ্ন আপনার কাছে, ব্যক্তিগত প্রশ্ন। আপনার সন্তান জনাব তাবিদ আওয়াল দেশ গঠনে এখন ভূমিকা রাখছেন, তিনি এখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নেতৃত্ব দিচ্ছেন। কেমন লাগে আপনার ছেলের কাজকর্ম? নিজ ছেলের কথা কেউ খারাপ বলবো না, বলবো আপনি বলুন তো। বলতেই পারেন সাহসী হয়ে, যার একটু ভালো করতে পারে এই জায়গায়। আমি এটুকু বুঝি, তাবিদ আওয়াল সাহেব যাই করতেছে, আমি চাই যে 1960-এর দশকে বাংলাদেশে কিন্তু কোনো ক্রিকেট ছিল না। বাংলাদেশের
মেইন স্পোর্টস ছিল তখন আমাদের হাডুডু খেলা গ্রামে, আর একটা ছিল ফুটবল। সেটা এমন পর্যায়ে গেছে যেটা এখন আর মানে এমন কেউ দেখতো না। কিন্তু প্রবলেম হলো যে আপনি যদি সমাজকে ঠিক করতে, এখন আবার নতুন কথাতে আসি আমি, আপনি যদি একটা দেশের সমাজকে উন্নয়ন করতে চান, আপনার যদি, তাহলে প্রথমে যেটা উন্নত দরকার সেটা হলো আপনার মানুষের মানসিকতা এবং মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট। আপনি যদি একটা মানুষকে পূর্ণাঙ্গ রূপে মানুষ করতে চান, তাহলে প্রথম যেটা দরকার সেটা হলো তার জ্ঞানের সাথে, লেখাপড়ার সাথে হলো তার মানসিক বিকাশ, তার মনস্তাত্ত্বিক বিকাশ, তার দৈহিক বিকাশ। এই তিনটা বিকাশের সাথেই খেলাধুলা এবং স্পোর্টস অত্যন্ত জরুরি। কারণ এখন ধরেন আজকে দুটা স্কুলে খেলা হতেছে, এখানে এই স্কুল আর ওই স্কুলে মিলাই ধরেন 1000 ছেলে মেয়ে, বা কলেজে ধরেন ছেলে মেয়ে খেলা দেখতে গেছে। এই সময়টা যদি তারা খেলা দেখে বিনোদন যদি না পাইতো, তাহলে তারা কী করতো? কেউ যায় বেড়ি খাইতো, কেউ যায় মারামারি করতো, কেউ যায় ওই পাশের বাড়ির লোকের সাথে খামাখা একটা দ্বন্দ্ব লাগতো। তো যেটা দরকার যে মানুষের মানসিক বিকাশ, মনস্তাত্ত্বিক বিকাশ এবং জ্ঞান বিকাশের সাথে সাথে আপনাকে দৈহিক বিকাশ এবং জ্ঞানের বিকাশ অত্যন্ত জরুরি। এই দুইটা, এটা একটাকে ছাড়া আর একটা হবে না। ইভেন গান বাজনা এগুলির সাথেও মানুষের মানসিক বিকাশের, মনস্তাত্ত্বিক বিকাশের একটা লিঙ্কেজ আছে অবশ্যই। শেষ প্রশ্ন, তো অতএব আমার ছেলে যদি ছেলে হোক বা যেই হোক, বাংলাদেশ মানে যে কোনো স্পোর্টসকে যদি উন্নত করতে পারে, আমি তাকে ধন্যবাদ জানাবো। বাহ, দারুণ। শেষ প্রশ্ন, নির্বাচন করবেন কিনা, করলে কোন আসন থেকে করছেন? আমি তো নির্বাচন কোনোদিন করি নাই আজ পর্যন্ত। আর এতক্ষণ আপনাকে রাজনীতি নিয়ে আলোচনা করলাম, বুঝুন না আপনাকে। অতএব আগে যদি ইনশাল্লাহ রাজনীতি যদি ঠিক হয়, যদি আমার বয়স থাকে, তাহলে ইনশাল্লাহ হয়তো কোনোদিন করতে পারি। বা ওটা দরকার না। আপনার যদি দেশের উন্নয়ন করতে চান, সমাজের উন্নয়ন করতে চান, অর্থনৈতিক উন্নয়ন করতে চান, আপনি বহুভাবে দেশের জন্য আপনি কাজ করতে পারেন পজিটিভলি। আমি তো সেটা করেই আসতেছি। এফবিসিআই প্রেসিডেন্টের কাজ তো একদম পাবলিক কাজ। ব্যবসা বাণিজ্যের প্রসার কিভাবে হবে, বিনিয়োগ বৃদ্ধি কিভাবে হবে, তো সেটা তো আমি করেই আসতেছি। ভবিষ্যতে একই লাইনে থাকবো ইনশাল্লাহ। মানে সংসদ নির্বাচন করাকে এত গুরুত্বপূর্ণ মনে করছেন না? আমি মনে করি না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য, অনেক কৃতজ্ঞতা। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আবারও হাজির হব স্ট্রেট কাট প্রশ্ন এবং উত্তর নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।